আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলো আজকে নতুন একটা অধ্যায় শুরু করব। সেটা হচ্ছে তোমাদের বায়োলজি ফার্স্ট পেপার। ওকে? বায়োলজি ফার্স্ট পেপারের ৯ নাম্বার অধ্যায়, সেটা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব। এই অধ্যায়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে এবং পরীক্ষাতেও মোটামুটি কোশ্চেন আসে এই অধ্যায় থেকে। হ্যাঁ, এটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করতে যাচ্ছি। তোমরা রেডি তো? ওকে, শুরু করি। তাহলে যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে তোমার বায়োলজি ফার্স্ট পেপার। হ্যাঁ, বায়োলজি ফার্স্ট পেপারের ৯ নম্বর অধ্যায়, চ্যাপ্টার 9। এবং এটা লেকচার হচ্ছে 1, মানে এটা হচ্ছে আমাদের প্রথম লেকচার। এরপর আরেকটা লেকচার হতে পারে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের লেকচার 1 এবং উদ্ভিদ শারীরতত্ত্ব। এখানে আমরা কী বিষয় নিয়ে জানবো? এখানে আমরা প্রচ্ছেদন সম্পর্কে জানবো। প্রচ্ছেদন কী প্রক্রিয়া এবং এটা কিভাবে কাজ করে, কেন উদ্ভিদের জন্য এটি গুরুত্বপূর্ণ এবং এটা কেন উদ্ভিদের জন্য প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়, এসব সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানবো। শুধু প্রচ্ছেদন না, আমরা সালোক সংশ্লেষণ সম্পর্কে জানবো, আমরা শ্বসন সম্পর্কে জানবো, উদ্ভিদের কোন কোন জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে জানবো এবং কোন কোন জিনিসগুলো অল্প গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কেও আজকের ভিডিওতে আমরা জানবো। কেমন? তো চলো শুরু করি। প্রথমে আমাদের যে জিনিসটা আছে সেটা আছে প্রচ্ছেদন। ওকে, তাহলে আজকের টপিকের প্রথম যে টপিক সেটা হচ্ছে প্রচ্ছেদন। তো প্রচ্ছেদন জিনিসটা কি? উদ্ভিদ যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় তার ভেতরে থাকা অতিরিক্ত পানিগুলো বাষ্পাকারে বের করে দেয়, সেই যে প্রসেস বা প্রক্রিয়া সেটাই কি প্রচ্ছেদন। কেমন? উদ্ভিদ বায়বীয় অঙ্গ থেকে পানি বাষ্পাকারে বের করে দেওয়ার যে প্রক্রিয়া সেটাই আমাদের কি প্রচ্ছেদন। এখন কথা হচ্ছে এই যে প্রচ্ছেদন প্রক্রিয়া সেটা উদ্ভিদই বা কেন করে, বা এটা উদ্ভিদের জন্য প্রয়োজনীয়তার কি এবং অপ্রয়োজনীয়তার কথা বললাম না তো, এটা করলে উদ্ভিদের কি কি ক্ষতি হয় সে সম্পর্কে আসো একটু হালকা জ্ঞান লাভ করা যাক। তো প্রথম কথা যে একটা উদ্ভিদ, ধরো এটা একটা উদ্ভিদ, এই উদ্ভিদটা যে কি করবে, তোমার এই উদ্ভিদটা খাদ্য তৈরি করবে। খাদ্য ছাড়া কি একটা উদ্ভিদ বাঁচতে পারে? না, কোনো কিছুই বাঁচতে পারে না। তোমার প্রাণীও বাঁচতে পারে না। প্রাণী খাদ্যের জন্য কিসের উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর। আর উদ্ভিদ কিসের উপর নির্ভরশীল? উদ্ভিদ নিজের উপর নির্ভরশীল। কেমন করে? কারণ উদ্ভিদ সূর্যালোককে কাজে লাগিয়ে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে কি করে? খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, তাই তো, ক্লোরোফিলের উপস্থিতিতে। তো এখন কথা হইতেছে এই খাদ্য তৈরির সময় শুধু খাদ্য তৈরি করতে শুধু পানি লাগে বিষয়টা তেমন না, শুধু কার্বন ডাইঅক্সাইড লাগে এমন না। উদ্ভিদের সুস্থভাবে বাঁচার জন্য তার কি প্রয়োজন? বিভিন্ন আয়ন বা খনিজ লবণ, বিভিন্ন খনিজ লবণ প্রয়োজন। এই খনিজ লবণের কিছু আছে উদ্ভিদ ডিরেক্ট সংগ্রহ করে এবং অনেক উপাদান আছে যেগুলো উদ্ভিদ মাটি থেকে পানির মাধ্যমে সংগ্রহ করে, ঠিক আছে? এখন এই যে পানির মাধ্যমে খনিজ লবণ কি করবে? খনিজ লবণ উদ্ভিদ যে এই যে খনিজ লবণটা তার মধ্যে নিবে, কোন প্রক্রিয়া নিবে ভাইয়া? দেখো, এই যে প্রচ্ছেদন এটাতে এই প্রক্রিয়াটা হেল্প করে। অর্থাৎ খনিজ লবণ শোষণ করতে, খনিজ লবণ যে নিবে এই শোষণ করতে কে সাহায্য করে? প্রচ্ছেদন। কারণ কি? প্রচ্ছেদন এমন একটা, আচ্ছা প্রচ্ছেদন কেন হয় এটা বলতেছি আগে। উদ্ভিদের শরীরে অতিরিক্ত পানি থাকে, ঠিক আছে? এই পানিটা বের করে দেয়, এই যে প্রক্রিয়া সেটা প্রচ্ছেদন। এখন এই অতিরিক্ত পানি আমার কেন আসতেছে? কারণ অতিরিক্ত পানি যখন আসবে তখন একটা অভিস্রবণিক চাপ সৃষ্টি হবে। এই চাপের ফলে তোমার খনিজ লবণগুলো উদ্ভিদের মধ্যে প্রবেশ করবে। কোথা থেকে? মাটি থেকে, তাই তো? এর জন্যই তোমার এই পানি এত পরিমাণে আসে এবং যে অতিরিক্ত পানি থাকে তা বাষ্পাকারে কোথায় চলে যায়? তোমার পরিবেশে আবার চলে যায়। আর প্রচ্ছেদন যে প্রক্রিয়া সেটা তো বলছি যে বাষ্পাকারে বের করে দেওয়ার যে প্রক্রিয়া সেটাই প্রচ্ছেদন। আচ্ছা, 99% পানি বাষ্পাকারে বের হয়ে যায়, শুধুমাত্র 1% পানি উদ্ভিদের কাজে লাগে। 99% মানে 100%। ধরো 100% পানির মধ্যে 99% বাষ্পাকারে বের হয়ে যায়, এর কোনো কাজই নাই। তাহলে কাজ কি? এত পরিমাণ পানি কেন শোষণ করলো উদ্ভিদ? কারণ এই পরিমাণ পানি শোষণ করতে গিয়ে সে কি শোষণ করেছে? খনিজ লবণ, যেটা উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুঝতেছো জিনিসগুলো? ওকে, তাহলে দেখো শুধু 1% উদ্ভিদের কাজে লাগতেছে। এখন উদ্ভিদের প্রধান অঙ্গ হইতেছে পাতা। কারণ কি? এই পাতাতেই তোমার কি হইতেছে? খাদ্য তৈরি হইতেছে। এই পাতার মধ্যে আছে ক্লোরোফিল। এই ক্লোরোফিল কি করতেছে? সূর্যালোক এখানে এসে পড়তেছে পাতাতে এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে, তারপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই পাতার মধ্যে কি তৈরি হইতেছে? খাদ্য তৈরি হইতেছে। যখন খাদ্য তৈরি হইতেছে তখন এটা ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে, ফ্লোয়েম যে
ভাস্কুলার বান্ডলগুলো আছে সেগুলোর মাধ্যমে তোমার সারা দেহে চলে যাচ্ছে প্রস্তুতকৃত যে খাবার, ঠিক আছে, বা এনার্জি যেগুলো আছে সেগুলো সারা দেহে চলে যাচ্ছে। আর এই যে উদ্ভিদ মাটি থেকে পানি সংগ্রহ করতেছে কিসের মাধ্যমে? জাইলেমের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাইয়া? জাইলেমের মাধ্যমে। অর্থাৎ যখন উপরে যাইতেছে তখন কে নিয়ে যাচ্ছে ভাইয়া? জাইলেম। কে নিয়ে যাচ্ছে? জাইলেম এটা নিয়ে যাচ্ছে যখন উপরে যাচ্ছে। আর যখন পাতাতে খাদ্য তৈরি হইতেছে তখন খাদ্য তৈরিকৃত খাদ্য আবার সারা দেহে উদ্ভিদে কে নিয়ে যাচ্ছে? ফ্লোয়েম। ওকে, এই যে ফ্লোয়েম আছে সেটা আবার ফ্লোয়েম যে টিস্যু গুচ্ছ আছে সেগুলো আবার উদ্ভিদের সারা দেহে এগুলো নিয়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, এখন প্রচ্ছেদনের হার নির্ণয় করব যে প্রচ্ছেদনের একটা উদ্ভিদে প্রচ্ছেদনের হার কতটুকু। এটা নির্ণয় করার যে যন্ত্র আছে তার নাম গ্যানং পটোমিটার। তার নাম কি? গ্যানং পটোমিটার। এই যন্ত্রের মাধ্যমে নির্ণয় করা যায় একটা উদ্ভিদে প্রচ্ছেদনের হার কেমন। একটা উদ্ভিদে প্রচ্ছেদনের হার কেমন সেটা এই যন্ত্রের মাধ্যমে নির্ণয় করা যায়। ক্লিয়ার? ওকে, তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে গ্যানং পটোমিটার কি কাজে ব্যবহার করা হয় বা প্রচ্ছেদনের হার নির্ণয়ের করা যন্ত্রের নাম কি? গ্যানং পটোমিটার। ক্লিয়ার? ওকে, তোমরা জেনে অবাক হবে। কি জেনে অবাক হবে? দেখো যে বিজ্ঞানী কার্টিস এই যে প্রচ্ছেদন ছিল না, এই প্রচ্ছেদনকে বলেছে নেসেসারি অ্যাভিল, প্রয়োজনীয় অমঙ্গল। কারণ কি? কারণ উদ্ভিদ যখন তোমার পানি সংগ্রহ করতেছে সেই অবস্থায় এটা তোমার প্রয়োজনীয়। কারণ কি? তোমার যখন পানি সংগ্রহ করতেছে পানির সাথে খনিজ লবণ আসতেছে, কথা ক্লিয়ার। কিন্তু এই যে অতিরিক্ত পানি শোষণ করতেছে, একটু আগে পড়ছি জাস্ট 1% তোমার ব্যবহার করতে পারে, বাকি 99% আবার বাতাসে চলে যায়। তো এই অতিরিক্ত পানি তখন বাষ্প আকারে আবার বাতাসে চলে যাচ্ছে, এই কাজটা করতে উদ্ভিদের অনেক শক্তি ব্যয় হয়। বুঝতেছো জিনিসগুলো? তো এই যে অনেক পরিমাণ শক্তি ব্যয় হইতেছে এর জন্য বলা হয়, এবং এই পরিমাণ শক্তি অনেক সময় উদ্ভিদের এখান থেকে যখন চলে যায় তখন এটা উদ্ভিদের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। এর জন্য এটাকে বলা হয় নেসেসারি অ্যাভিল বা প্রয়োজনীয় অমঙ্গল। এখন নার্সিং অ্যাডমিশন টেস্টে যদি আসে যে তোমার নিচের কোনটিকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়, নিচের কোন প্রক্রিয়াটি প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি অ্যাভিল, তখন তুমি যদি বলো সালোক সংশ্লেষণ তাহলে কি হবে? না, তোমাকে কি বলতে হবে? প্রচ্ছেদন। ক্লিয়ার? ওকে, তাহলে এটা কে বলেছে? বিজ্ঞানী কার্টিস বলেছে। কে বলেছে? বিজ্ঞানী কার্টিস বলেছে। কি বলেছে? নেসেসারি অ্যাভিল বা প্রয়োজনীয় অমঙ্গল কাকে বলেছে? প্রচ্ছেদন প্রক্রিয়াকে। ওকে, শোষিত পানির অপচয় হয়। আচ্ছা দেখি এর কারণ কি। উইল্টিং মানে নিস্তেজ হয়ে যাওয়া, মনে রাখতে পারে উল্টে যাওয়া, ঠিক আছে, নিস্তেজ হয়ে যাওয়া বা উল্টে যাওয়া। অর্থাৎ একটা উদ্ভিদ কি পরিমাণ তোমার শক্তি খরচ করে ফেললে সেটা উল্টে যায়। কারণ কি? এই যে শক্তি কোথায় খরচ হচ্ছে? তোমার যে অপ্রয়োজনীয় পানিগুলো আছে, অতিরিক্ত পানি, সেগুলো বাষ্পে পরিণত করতে বা প্রশোধন প্রক্রিয়ায় বাইরে ছেড়ে দিতে এই শক্তিগুলো খরচ হয়, ঘটিয়ে উদ্ভিদের জীবন বিপন্ন হতে পারে। জীবন বিপন্ন কেন হতে পারে? কারণ এই পরিমাণ শক্তি খরচ হয়ে যায় এই প্রক্রিয়ায়, সেজন্য এটা জীবন বিপন্ন হতে পারে। পানি বের করে দিতে শক্তির অপচয় হয়, যেটা তোমাকে একটু আগেই বললাম। খেজুর গাছ 300 থেকে 400 লিটার পানি হারায় দৈনিক। চিন্তা করছো? 300 থেকে 400 লিটার কি পরিমাণ পানি? 300 থেকে 400 লিটার মানে পানির পরিমাণটা একটু খেয়াল করো যে কি পরিমাণ হিউজ। আচ্ছা, ভুট্টা গাছ 3 থেকে 4 মাসে 2 থেকে 300 লিটার পানি হারায়। একটা ভুট্টা গাছ, তো একটা ভুট্টা গাছের ওজন আর কত হবে? 500 থেকে 600 গ্রাম। এই এতটুকু একটা ভুট্টা গাছ তোমার 3 থেকে 4 মাসে 2 থেকে 300 লিটার পানি হারায়। তাহলে কি পরিমাণ পানি সে মাটি থেকে শোষণ করতেছে, চিন্তা করা যায়? আচ্ছা, তা দেখলাম। এখন আসো প্রচ্ছেদনের প্রকারভেদ দেখব। কোনো বায়বীয় অঙ্গের ভিত্তিতে প্রচ্ছেদনকে 3 ভাগে ভাগ করা যায়। প্রচ্ছেদনের 3 ভাগের মধ্যে একটা আছে পত্ররন্ধ্রীয়, একটা কিউটিকুলার, একটা লেন্টিকুলার। এখন পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন হচ্ছে তোমার উদ্ভিদের পাতার মাধ্যমে যে প্রচ্ছেদনটা হয়, এবং যে কিউটিকুলার এটাও কিন্তু পাতাতেই হয়। কিউটিকল যে তোমার লিপিড ধরনের একটা জিনিস থাকে, তো এই যে কিউটিকল আছে উদ্ভিদে, তো এই কিউটিকলের মাধ্যমে সাধারণত যে প্রচ্ছেদন হয় তাকে বলে কিউটিকুলার। আর পত্ররন্ধ্রীয় মানে এই যে পত্ররন্ধ্রের মধ্যে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন কোষ থাকে, সহকারী কোষ থাকে, সঙ্গী কোষ থাকে, সব মিলে এই যে পত্ররন্ধ্রের মাধ্যমে যে তোমার অতিরিক্ত পানি তোমার জলীয় বাষ্প আকারে বাইরে বের করে দেয়, অর্থাৎ পরিবেশে বের করে দেয়, এই যে প্রক্রিয়া সেটা হচ্ছে পত্ররন্ধ্রীয়। আর একটা লেন্টিকুলার মানে উদ্ভিদ তার কাণ্ডের মাধ্যমে, দেখো না অনেকগুলো উদ্ভিদ
তার কাণ্ডের মাধ্যমে পাতা বের করে দেয়, এটা পানি বের করে দেয়। অনেক সময় এটা ভালো বোঝা যায় কখন জানো, যখন তোমার শীতকাল হয়, শীতকালে দেখবা যে গাছগুলো একটু ভেজা ভেজা থাকে, গাছগুলো একটু ভেজা ভেজা থাকে। কারণ কি? কারণ হইতেছে তোমার যে এটা যে কুয়াশা পড়ে ভিজে বিষয়টা এমনও না, কুয়াশা পড়েও ভিজে, তাছাড়াও ভিজে থাকে কারণ হইতেছে তোমার শীতকালে বাতাসের আর্দ্রতা কিন্তু কম থাকে। তো এই কি করে তখন তোমার এই যে উদ্ভিদ আছে না, সেটার যে কাণ্ড সেগুলো পানি বের করে দেয় যেন সেগুলো ফেটে না যায়। কেমন? তো এই যে লেন্টিকুলার প্রশোধন যেটা বলতেছিলাম, উদ্ভিদে দেখো কাণ্ড, এই তো কাণ্ড, এইগুলোর মাধ্যমে, এটা একটা উদ্ভিদ, মনে করো এটা একটা উদ্ভিদ, এই যে কাণ্ড, এটার মাধ্যমে যে পানি বের হয়ে যাচ্ছে, এটাই তোমার লেন্টিকুলার প্রশোধন। কেমন? ওকে। আর পাতার মাধ্যমে পত্ররন্ধ্রী আর কিউটিকুলার তো বললামই। ওকে, আচ্ছা, এখন পার্থক্যের বিষয়টা দেখি। পার্থক্যের বিষয় হচ্ছে এখানে পত্ররন্ধ্র দ্বারা ঘটে, এখানে ত্বকীয় কিউটিকুলার বা কিউটিকল নামক স্নেহজাতীয়, যেটা বললাম কিউটিকল নামক স্নেহজাতীয় যে পদার্থ আছে এর মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে আমাদের কিউটিকুলার প্রশোধন। আর লেন্টিকুলার মানে হচ্ছে লেন্টিসেল, যা পেরিড্রাম স্তরে থাকে, দ্বিউত্তল আকৃতির অংশ, অর্থাৎ তোমার কাণ্ডে যেগুলো থাকে সেগুলো। ওকে, প্রশোধন অঙ্গ কোথায় থাকে? এটি পত্ররন্ধ্রীর ক্ষেত্রে থাকে পাতায়, কচি কাণ্ডে, ফুলের পাপড়িতে, তারপরে হচ্ছে ফুলের বৃতিতে, অর্থাৎ এগুলো ফুলের বৃতি, পাপড়ি, পাতা সবগুলোতে পত্ররন্ধ্রীয় প্রশোধন হয়। আর পাতার উভয় ত্বকে থাকে হচ্ছে তোমার কিউটিকুলার, আর কাণ্ডের কর্ক টিস্যুর ফাটলে, কাণ্ডের, জি বারবার শুধু এটা মনে রাখবা যে কাণ্ড, এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট যে লেন্টিকুলার মানে কাণ্ডতে হবে। কোথায়? উদ্ভিদের কাণ্ডে লেন্টিকুলার প্রশোধন হবে। ওকে, পত্ররন্ধ্র বন্ধ থাকলে প্রশোধন চলে, কোথায়? এটাতে চলে না, এটাতে চলে, আর এটাতে চলে। পত্ররন্ধ্র যদি বন্ধ থাকে, পত্ররন্ধ্র যদি বন্ধ থাকে, কারণ পত্ররন্ধ্রের মাধ্যমেই কিন্তু পত্ররন্ধ্রীয় প্রশোধনটা হয়, পত্ররন্ধ্রের দ্বারাই কিন্তু পত্ররন্ধ্রীয় প্রশোধনটা হয়। এখন পত্ররন্ধ্র যদি বন্ধও থাকে তাহলেও কিন্তু এই যে ত্বকীয় বা কিউটিকুলার আর লেন্টিকুলার প্রশোধনটা কিন্তু চলতে থাকবে। কারণ কি? কারণ এটার উপর ডিপেন্ড করে না, এই দুইটার উপরে ওইটা ডিপেন্ড করে না, পত্ররন্ধ্র খোলা থাকলো না বন্ধ থাকলো সেটার উপর এটা ডিপেন্ড করে না। ঠিক আছে? আর পত্ররন্ধ্র কখন খোলা থাকে? দিনের বেলায়। কারণ কি? দিনের বেলায় তোমার কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের মধ্যে আসে এবং প্রবেশ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। আর আরেকটা জিনিস যে এই যে পত্ররন্ধ্র কখন খুলবে কখন বন্ধ হবে এর অনেক মতবাদ আছে, একটু পরে আমরা সেগুলো দেখবো, যে পিএইচ কমে বাড়ে, তারপর হচ্ছে পটাশিয়াম আয়ন ঢুকে বের হয়, এরকম অনেক ধরনের জিনিস আছে, এগুলো আমরা একটু পরে দেখবো। এখন শ্বসনের হার এখানে হচ্ছে 95 থেকে প্রশোধনের হার হচ্ছে 95 থেকে 98%। অর্থাৎ উদ্ভিদ যদি তোমার 100 কেজি বা 100 লিটার যদি পানি দেহের বাইরে বের করে দেয় প্রশোধন প্রক্রিয়ায়, তাহলে এই পত্ররন্ধ্রীয়তেই 95 থেকে 98 লিটার পানি বের করবে। কি বললাম? উদ্ভিদ যদি 100, সাপোজ যে ধরো একটা উদ্ভিদ 100 লিটার দিনে 100 লিটার পানি কি করে? প্রশোধন প্রক্রিয়ায় বের করে দেয়, তাহলে কোন প্রক্রিয়ায় সবচেয়ে বেশি করবে? অবশ্যই পত্ররন্ধ্রীয়। এবং কত? সেটা হচ্ছে 95 থেকে 98 লিটার, মানে 95 থেকে 98%। বুঝতেছো কথা? ওকে, তাহলে এটা গেল। আর ত্বকীয়র মাধ্যমে 2 থেকে 5% এবং লেন্টিকুলারের মাধ্যমে 6% হয়ে থাকে সাধারণত। রক্ষীকোষের ভূমিকা, এখানে অবশ্যই রক্ষীকোষের ভূমিকা আছে, কিন্তু এখানে রক্ষীকোষের ভূমিকা নাই, কারণ এই যে কিউটিকুলার আর লেন্টিকুলার, এখানে তো রক্ষীকোষের কোনো ভূমিকা থাকবে না। কিন্তু তোমার একটু পর যখন গঠনটা দেখাবো, গঠন দেখলে তুমি বুঝতে পারবা যে তোমার রক্ষীকোষের ভূমিকা কি। শুধু এতটুকু মনে রাখো, রক্ষীকোষ এটার ভূমিকা একটু পরে আলোচনা আমরা করবো। ওকে, আচ্ছা, তারপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে কখন ঘটে। এটা শুধু দিনে ঘটে, আর এটা দিনরাত সবসময়, এটা দিনরাত সবসময় হয়। এটা কেন দিনে ঘটে? কারণ দিনের বেলায় তোমার হইতেছে কি হয়, এই পত্ররন্ধ্রটা খুলে যায়। পত্ররন্ধ্রটা কখন খুলে? দিনের বেলায়। এবং এখানে কি ঘটে তখন? এই পত্ররন্ধ্রীয় যে প্রক্রিয়াটার মাধ্যমে প্রশোধন সম্পন্ন হয়। অত্যধিক শুষ্ক অবস্থায় ঘটে থাকে, এটা ঘটে না, এবং এটা আর এটা ঘটতেই থাকে। এখন আসো দেখি যে এখানে কি কি আছে। এটা হচ্ছে অ্যাপিডার্মিস, মানে উদ্ভিদের একটা ত্বক। এই ত্বক বা এই পাতাতে যেটা আছে সেটা হচ্ছে তোমার এই অক্সিজেন, পানি দেখাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে উদ্ভিদ তোমার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে, এবং পানি যে উদ্ভিদ কিসের সাহায্যে? জাইলেম যে টিস্যু আছে সেটার সাহায্যে গ্রহণ করতেছে। দিয়ে কি তৈরি করতেছে? তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতেছে, বা C6H12
C6H12O6 বা গ্লুকোজ তৈরি করতেছে, আবার পানিও তৈরি করে, অক্সিজেন তৈরি করে, পানি তৈরি করে, তারপরে তোমার অক্সিজেন তৈরি করে, ঠিক আছে? এই জিনিসগুলো উদ্ভিদ তৈরি করে কিসের সাহায্যে? কার্বন ডাইঅক্সাইড আসে, তারপরে পানি আসে, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো যেটা দেখতেছিলাম, এই যে কার্বন ডাইঅক্সাইড সেটা উদ্ভিদের মধ্যে প্রবেশ করতেছে কিসের মাধ্যমে? এই পত্ররন্ধ্রের মাধ্যমে। পত্ররন্ধ্র যখন খোলা থাকে তখন এই যে কার্বন ডাইঅক্সাইড সেটা পাতার মধ্যে প্রবেশ করতে পারে, কিন্তু পত্ররন্ধ্র যদি বন্ধ থাকে তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে পারে না। ওকে, আচ্ছা। এই যে কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের মধ্যে প্রবেশ করলো, কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করার পরে এই প্রক্রিয়াটা সম্পন্ন করে, সালোক সংশ্লেষণ সম্পন্ন করার পরে এই যে 6 অণু অক্সিজেন উৎপন্ন করলো না, এই অক্সিজেন আবার কি হয়? পরিবেশে চলে আসে। পরিবেশে যখন আসে তখন তুমি প্রাণী, তুমি মানুষ, তুমি কি করো? এই অক্সিজেনকে গ্রহণ করো এবং তোমার দেহে যাবতীয় কার্যকলাপ সম্পন্ন হয়। তারপরে তুমি আবার কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দাও, এই কার্বন ডাইঅক্সাইড আবার উদ্ভিদ পায়। এভাবেই একটার পর একটা চলতে থাকে। এখন মানুষের সংখ্যা বাড়তেছে, তুমি গাছ কেটে ফেলতেছো, গাছের সংখ্যা কমে যাচ্ছে। এমন যদি হয় তাহলে কি এটা ভারসাম্য রক্ষা হবে? হবে না। তখন কি হবে? তখন তোমার পরিবেশের যে সমস্যাটা হবে, পরিবেশে হবে যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, কারণ মানুষ কার্বন ডাইঅক্সাইড কি করতেছে? ত্যাগ করতেছে রেগুলারলি, কিন্তু তোমার উদ্ভিদ তো সেটা গ্রহণ করতে পারছে না। কারণ কি? উদ্ভিদই তো নাই, তুমি তো কেটে ফেলেছো, তাই না? সেজন্য আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি গাছ লাগাইতে হবে বা গাছ রোপণ করতে হবে। আচ্ছা, পাতার ঊর্ধ্ব ও নিম্নতলের বহিত্বক অ্যাপিডার্মিস, পাতার ঊর্ধ্বতলে পাতা অর্থাৎ পাতার উপর দিকে এবং পাতার যদি নিচের দিকে, এখানে অ্যাপিডার্মিস অবস্থায় দুটি রক্ষী কোষ দ্বারা আবদ্ধ রন্ধ্রই হচ্ছে এটা। ওকে, যে সকল শারীরতাত্ত্বিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ, প্রচ্ছেদন এবং শ্বসন। এই প্রক্রিয়াগুলো এগুলো নির্ণয় করে এবং এখানে 1000 থেকে 60,000টি তোমার পত্ররন্ধ্র থাকে পার সেন্টিমিটার স্কোয়ার, এই পরিমাণ ঘনত্বে। ওকে, এখন আসো এই পত্ররন্ধ্রের গঠনটা আমরা দেখি। এই যে এটা দেখো, এই যে এটা সেটা হচ্ছে আমাদের রক্ষী কোষ। ওকে, আর এই যে এটা সেটা হচ্ছে আমাদের, এটার মাধ্যমেই তোমার বাষ্পাকারে পানিগুলো বাইরে চলে আসে এবং কার্বন ডাইঅক্সাইড ভিতরে প্রবেশ করে। ওকে, আর বায়োপ্রোটিন থাকে ছোট ছোট, আর এগুলো হইতেছে আমাদের রক্ষী কোষ, এইগুলো আমাদের রক্ষী কোষ। আচ্ছা, তারপরে আসি খোলার কারণ। এখন কথা হচ্ছে আমরা দেখব যে পত্ররন্ধ্র কেন খুলতেছে আবার কেন বন্ধ হয়ে যাচ্ছে। রক্ষী কোষে অন্ত অভিস্রবণের ফলে রসস্ফীতি এবং বন্ধের কারণ রক্ষী কোষে বহি অভিস্রবণের ফলে রস হারিয়ে। জিনিসটা কি আমি তোমার একটু বলি। দেখো, এটা বন্ধ অবস্থা, ঠিক আছে? দেখো, এটা বন্ধ অবস্থা আর এটা খোলা অবস্থা। এটা কি? খোলা অবস্থা, তাই না? এখন এই যে খোলা অবস্থা, এই যে বন্ধ অবস্থা, এটা হইতেছে আমার খোলা অবস্থা আর এটা হইতেছে আমার বন্ধ অবস্থা। এখন কথা হইতেছে কখন খুলবে কখন বন্ধ হবে? যখন রক্ষী কোষে আন্তঃবিস্রবণের ফলে রসস্ফীতি হবে তখন এটা খুলবে। রসস্ফীতি মানে এখানে যখন তোমার রস আসবে বা পানি আসবে, যখন এখানে পানি আসবে তখন এখানে কি হবে? এটা খুলে যাবে। কিভাবে? ধরো পাশাপাশি দুইটা বেলুন রেখেছো, পাশাপাশি সামান্য পরিমাণ ফুলিয়ে, বা ধরো ফুলাও নেই, এমনি বেলুন রেখেছো, বেলুন রাখলেও হালকা একটু ফুলে থাকে না? তো এখন কি হয়, যখন ধরো তুমি এখানে কি করছো, এটা একটা বেলুন, এটা একটা বেলুন, এই যে চিত্র এটা লক্ষ্য করো, মনে করো এটা একটা বেলুন, এটা মনে করো পত্ররন্ধ্র খোলা নেই, একটা বেলুন আর একটা বেলুনের সাথে একে অপরের সাথে লেগে আছে, একটা বেলুন আর একটা বেলুনের সাথে একে অপরের সাথে লেগে আছে। এখন আমরা এই বেলুনটার মধ্যে যদি পানি দেই, তাহলে কি হবে? এই বেলুনটা পানি যখন পাবে তখন এরকম হয়ে যাবে না? আবার বলতেছি, ধরো এইভাবে একটা বেলুন আছে, বেলুন তুমি যখন পানি দিয়েছো তখন সেটা একটু ভাঁজ হয়ে যায়। যখনই এই বেলুনটা একটু ভাঁজ হবে, তখন এই মাঝখানে যে জায়গা সেখানে কি হবে? তোমার একটু ফাঁকা স্থানের সৃষ্টি হবে। ধরো এই বেলুনটা এভাবে ভাঁজ হয়েছে, এই বেলুনটা এভাবে ভাঁজ হয়েছে। এখন এই যে মাঝখানের ফাঁকা জায়গা, এটা ফাঁকা জায়গা না? এই যে ফাঁকা জায়গা, এই জিনিসটাই তোমার হচ্ছে এই পাশ দিয়ে এখন কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে। কিসের ক্ষেত্রে? এই পত্ররন্ধ্রের ক্ষেত্রে। এটাই হচ্ছে তোমার রন্ধ্র। ওকে, এটাই হচ্ছে তোমার রন্ধ্র। আর এখানে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে এবং এখানে কি হবে? তোমার করতেছে, সূর্যের আলো প্রবেশ করতেছে, পাতাতে আসতেছে এবং কার্বন ডাইঅক্সাইড এর সাহায্যে প্রবেশ করতেছে এবং এর সাহায্যেই প্রচ্ছেদন প্রক্রিয়ায়
এর সাহায্যে প্রচ্ছেদন প্রক্রিয়ায় তোমার কি হবে, প্রচ্ছেদন প্রক্রিয়ায় পত্ররন্ধ্রের মাধ্যমে তোমার পানি বাষ্প আকারে বেরিয়ে হয়ে যাবে, পানি বাষ্প আকারে বেরিয়ে যাবে। তাহলে বুঝতে পারলা? তাহলে কখনো হইলো পত্ররন্ধ্রগুলো বন্ধ ছিল, যখন সেখানে পানি আসলো পত্ররন্ধ্রগুলো বন্ধ ছিল, কিন্তু যখন সেখানে পানি আসলো তখন সেটা কি হলো, এরকম একটা ভাঁজ হয়ে গেল। যখন ভাঁজ হয়ে গেল তখন দেখো এই পাশে একটু ফাঁকা স্থানের সৃষ্টি হয়েছে না, হয়েছে? দেখতে পাচ্ছ পত্ররন্ধ্রগুলো ছিল এমন একে অপরের সাথে লেগেছিল, বন্ধ ছিল, যখন এখানে পানি প্রবেশ করলো তখন এখানে একটু ভাঁজ হয়ে গেল। যখনই ভাঁজ হয়ে গেল তখন এখান থেকে আমাকে দেখা যাচ্ছে তো এটা একটু ভাঁজ হয়ে গেল না? এখন এই যখন ভাঁজ হয়ে যাচ্ছে তখন কি হইতেছে, এই যে ফাঁকা স্থান, এই যে ফাঁকা স্থান সেটা দিয়ে তোমার কি হইতেছে, কার্বন ডাইঅক্সাইড চলে যাচ্ছে এবং তোমার প্রচ্ছেদন প্রক্রিয়ায় পানি বাষ্পাকারে বের হয়ে যাচ্ছে। এখন বন্ধের কারণ কি? বহিঃস্রবণিক বহি অভিস্রবণিক ফলে রস হারিয়ে মানে ধরো এভাবে এখন ফাঁকা আছে, আবার যদি এই রসটা চলে যায়, ধরো আমি বেলুন ফুটা করে দিলাম, এই বেলুন ফুটা করে দিলাম, তখন কি হবে, এটা আবার আগের অবস্থায় চলে যাবে না? আবার তো আগের অবস্থায় চলে যাবে। কেন এরকম হচ্ছিল? কারণ যখন তোমার পানি আসতেছে তখন চাপ আসতেছে, চাপ আসার কারণে জিনিসটা ভাঁজ হয়ে যাচ্ছে, জিনিসটা ভাঁজ হয়ে যাচ্ছে। মনে করো তুমি একটা সুস্থ সবল মানুষ, মানে এখন না খেয়ে অবস্থায় আছো, একবার সলিডভাবে দাঁড়িয়ে আছো, যখন তোমার কি হবে, ধরো অনেক পরিমাণ পানি খাইছো, মানে এমন পরিমাণ শুধু পানি না, ধরো বুফেতে গেছো এমন পরিমাণ খাবার খাইছো যে সোজা হয়ে দাঁড়াইতে পারতেছো না, একটু বাঁকা হয়ে গেছো, একটু বাঁকা হয়ে গেছো। ধরো তোমার অপর পাশে একটা মানুষ, তুমি একটা মানুষ, তো ধরো দুইজনে একটু বাঁকা হয়ে গেছো, মাঝখানে কি সৃষ্টি হয়েছে, ফাঁকা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। ওকে, তাহলে এটা হচ্ছে বহি অবস্রবণের ফলে ঘটে এবং ওইটা অন্তঃবিস্রবণের ফলে ঘটে। একটাতে রস স্ফীতি হয়, একটাতে রস হারায়। কেমন? ওকে, তারপরে আসো পত্ররন্ধ্রের কাজ। সালোক সংশ্লেষণ ও শোষণের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে বা গ্রহণ করে। সালোক সংশ্লেষণ ও শোষণের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে বা গ্রহণ করে। উদ্ভিদ দেহ থেকে অতিরিক্ত পানি প্রচ্ছেদন প্রক্রিয়ায় বাষ্পাকারে বের করে দেয়। হ্যাঁ, এটা তোমার পত্ররন্ধ্রের কাজ। তো সালোক সংশ্লেষণ এবং শোষণের সময় অক্সিজেন গ্রহণ করতেছে, ত্যাগ করতেছে, দুইটাই, এই দুই জিনিসই, একটা গ্রহণ করতেছে একটা ত্যাগ করতেছে। কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলো, অক্সিজেন ত্যাগ করলো, কিসের মাধ্যমে? পত্ররন্ধ্রের মাধ্যমে। এটা হচ্ছে পত্ররন্ধ্রের একটা কাজ। 2 নম্বর কাজ কি? উদ্ভিদ দেহে অতিরিক্ত যে পানি ছিল সেটা বাষ্প আকারে বের করে দেয়, এটা একটা কাজ। আচ্ছা, রক্ষী কোষগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকায়, রক্ষী কোষ যেগুলো দেখছিলাম না একটু আগে, এই রক্ষী কোষগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এই রক্ষী কোষগুলো কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। আচ্ছা, লুকায়িত পত্ররন্ধ্র প্রচ্ছেদনের হার কমায়। এখন জিনিসটা কি, মরুজ উদ্ভিদে তোমার লুকায়িত পত্ররন্ধ্র থাকে, এটা প্রচ্ছেদনের হার কমায়। এখন কেন কমায়? ধরো মরুজ মানে বোঝায় তোমার মরুভূমি, ঠিক আছে, মানে মরুভূমিতে যেগুলো জন্মে। এখন মরুভূমিতে তোমার পানির পরিমাণ কম, যখন মরুভূমিতে যাবা তখন একটা উদ্ভিদে দেখবা, উদ্ভিদ কি সেখানে পানির পরিমাণ তো এমনি কম না, তাহলে উদ্ভিদগুলো খুব কম পরিমাণ পানি পাবে তার যে শারীরবৃত্তীয় কাজ সেটা সম্পন্ন করার জন্য। এখন কম পরিমাণ পানি পাইতেছে, ঠিক আছে, এখন উদ্ভিদ যদি বেশি পরিমাণ পানি বাষ্পাকারে বাইরে বের করে দেয় তাহলে একটা পানির ঘাটতি সৃষ্টি হবে না? তখন কি উদ্ভিদ বাঁচতে পারবে না? তখন সেজন্য কি হবে, তখন এই তো লুকায়িত পত্ররন্ধ্র তখন এটা খেল দেখাবে মানে এটা কি করবে, মরুজ উদ্ভিদের ক্ষেত্রে এই জিনিসটা থাকে, লুকায়িত পত্ররন্ধ্র, অর্থাৎ এটা খুবই কম পরিমাণ পানি বাষ্পাকারে বের করে দেয়। তাহলে কি করে, যেই পরিমাণ পানি শোষণ করছে সেটা দ্বারা তার শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে এবং পানি সহজে বাইরে বের হতে দেয় না, কারণ সেখানে পানির পরিমাণ কম, মরুভূমিতে পানির পরিমাণ কম। ক্লিয়ার? ওকে, এখন আসো পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া সম্পর্কিত মতবাদ। পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া সম্পর্কিত অনেকগুলো মতবাদ আছে, ঠিক আছে। তারপরে আমরা সবগুলো মতবাদ শুধু এখানে জানবো যে মতবাদ কোন মতবাদ কে দিয়েছেন এটা একটু জেনে রাখবা। ধরো বিজ্ঞানী মূল যেটা দিয়েছেন পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার, রক্ষী কোষের স্ফীতির পরিবর্তন, এটা দেন ভন মহুল, ঠিক আছে। তাহলে রক্ষী কোষের স্ফীতির পরিবর্তনের কারণ হচ্ছে আমার কি, এর পত্ররন্ধ্র খুলে যায় বা বন্ধ হয়, এটা দেন এই বিজ্ঞানী। তাহলে শুধু নামটা মনে রাখবা এবং কি কারণে হয় এটা মনে রাখবা। অভিস্রবণিক চাপ, এখানে এটা দেন বিজ্ঞানী লয়েড। বিজ্ঞানী সায়েরি কি দেন, পিএইচ এর পরিবর্তন, পিএইচ যখন তোমার 5 তখন পত্ররন্ধ্র বন্ধ হয়, পিএইচ যখন 7 তখন তোমার পত্ররন্ধ্র খোলে। ওকে, তাহলে তোমার যে বুঝতে পারলা জিনিসটা কি হইতেছে। পটাশিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করো, উদ্ভিদে যখন পটাশিয়াম প্রবেশ করতেছে তোমার পত্ররন্ধ্র খুলে যাচ্ছে, কারণ কি,
কারণ যখন আসো প্রথম জিনিসটা একটু দেখার চেষ্টা করি, একটা উদ্ভিদে যখন এখানে পটাশিয়াম প্রবেশ করবে, যখন এখানে দেখো পটাশিয়াম প্রবেশ করতেছে, দেখতেছো? যখন পটাশিয়াম প্রবেশ করলো তখন এখানে ঘনত্ব বেড়ে গেল না? যখন ঘনত্ব বেড়ে গেল, অভিস্রবণ মানে কি? অভিস্রবণ মানে বেশি ঘনত্বের স্থান, মানে কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানে যাবে। যখন পটাশিয়াম তোমার এখানে আসতেছে তখন ঘনত্ব এখানে বাড়তেছে। যখন এখানে ঘনত্ব বাড়তেছে, যখন তোমার ঘনত্ব বেড়ে যাচ্ছে তখন পানিও প্রবেশ করতেছে এখানে। কারণ কি? কারণ এখানে অভিস্রবণ প্রক্রিয়া সম্পন্ন হয়। আবার বলতেছি, এখানে যে প্রক্রিয়াটা সম্পন্ন হয় সেটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। অভিস্রবণ প্রক্রিয়ায় এই যে পানি সেটা এখানে প্রবেশ করতেছে। কেন প্রবেশ করতেছে? কারণ এখানে পটাশিয়াম আছে। পটাশিয়াম থেকে কাজটা কি হয়েছে? এখানে তোমার ঘনত্ব বেড়েছে। কি বেড়েছে? ঘনত্ব বেড়েছে। এই ঘনত্ব বাড়ার কারণে তোমার পটাশিয়াম এখানে প্রবেশ করতেছে এবং পানি এখানে প্রবেশ করতেছে এবং দুইটা খুলে যাচ্ছে, দুইটা পত্ররন্ধ্র যেটা আছে সেটা খুলে যাচ্ছে। ওকে, তো এটা ছিল একটা মতবাদ। তারপরে আসি আমরা যে স্যারির যে মতবাদ, সেটা এটা ছিল। এখান থেকে আমরা জাস্ট মনে রাখবো যে কে কোন মতবাদটা দেয়, কে কোন মতবাদটা দেয়, আমরা এই জিনিসটা একটু মনে রাখবো। তোমাকে আমি এই জিনিসটাই পড়াইলাম যে এই যে পটাশিয়াম এটা আসতেছে, যখন এটা আসতেছে তখন পানি ঢুকতেছে বাইরে থেকে, যখন পানি ঢুকতেছে তখন এটা স্ফীত হইতেছে এবং খুলে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, তারপর এখন দেখি পত্ররন্ধ্র কিভাবে খুলে, এটা আরেকটু দেখবো আমরা। আলোক বর্ণালীর নীল অংশ রক্ষীকোষের রিসেপ্টরগুলোকে উদ্দীপ্ত করে। এখন যে রিসেপ্টরগুলো আছে ভাইয়া, সেগুলোকে উদ্দীপ্ত করে কে? আলোক বর্ণালীর যে নীল অংশ আছে। ক্লিয়ার? এখন যখন উদ্দীপ্ত করতেছে তখন কোষের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, তখন কি এটা কমে গেলে সক্রিয়ভাবে পটাশিয়াম আয়ন রক্ষীকোষে প্রবেশ করে। এখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখন কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে গেলে কেন পটাশিয়াম প্রবেশ করবে? কারণ যখন আমার উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড কমে যাচ্ছে তখন সালোক সংশ্লেষণ কমে যাচ্ছে। সালোক সংশ্লেষণ কমে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমার নির্দিষ্ট পরিমাণ কার্বন ডাইঅক্সাইড দরকার। যখন আমার কার্বন ডাইঅক্সাইড কমে যাচ্ছে তখন পটাশিয়াম প্রবেশ করতেছে। এই পটাশিয়াম প্রবেশ করে কি করবে? তখন তখন পানি প্রবেশ করবে। যখন পানি প্রবেশ করবে তখন এটা খুলে যাচ্ছে। যখন খুলে যাচ্ছে তখন আবার কার্বন ডাইঅক্সাইড বাইরে থেকে আসতেছে। জিনিসটা ক্লিয়ার? সাইকেলটা কি বুঝছো? জিনিসটা তোমার আবার বলতেছি। ধরো এটা একটা উদ্ভিদ, এটা একটা উদ্ভিদ। এই উদ্ভিদে যখন কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, এই উদ্ভিদে যখন কার্বন ডাইঅক্সাইড এই কমে গেল না, তখন কি হবে? সালোক সংশ্লেষণ কম হবে। সালোক সংশ্লেষণ কমে যাবে। কারণ কি? কারণ সালোক সংশ্লেষণ সম্পন্ন হতে তোমার কি প্রয়োজন? কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। কি প্রয়োজন? কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হবে কিসের উপস্থিতিতে? সূর্যের আলো। সূর্যের আলো। এবং এখানে যেটা থাকবে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। যেটা থাকবে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই যে ক্লোরোপ্লাস্ট এবং সূর্যের আলো থাকতেছে, সেখানে দেখো কে মুখ্য ভূমিকা পালন করতেছে? কার্বন ডাইঅক্সাইড। তারপরে কি করতেছে? তোমার পানি তৈরি করতেছে, তারপরে তোমার অক্সিজেন তৈরি করতেছে। আর যে মেইন যে পয়েন্ট, মেইন যে জিনিস তৈরি করতেছে সেটা হচ্ছে আমার C6H12O6। C6H12O6 এই জিনিসটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত পদার্থ। এই জিনিসটা আমার কি? কাঙ্ক্ষিত পদার্থ। আমি দিন শেষে কি চাই? আমি দিন শেষে এইটা চাই, গ্লুকোজটা আমার চাই। কারণ এটা দ্বারাই আমি এখন কি করব? শোষণ প্রক্রিয়া সম্পন্ন করব, দেন আমি এটিপি পাবো। এটিপি যখন পাবো সেটা দিয়ে কাজ হবে, তাই তো? এটিপি যখন পাবো সেটা দিয়ে আমার শক্তি উৎপন্ন হবে। এই যে পুরো প্রসেস, যখন এটা কমে যাচ্ছে সালোক সংশ্লেষণ কম হচ্ছে, যখন সালোক সংশ্লেষণ কম হচ্ছে তখন কি করতে হবে? আমার যে কোনো মূল্যে কার্বন ডাইঅক্সাইড বাড়াইতে হবে। কার্বন ডাইঅক্সাইড কীভাবে বাড়বে? যখন পত্ররন্ধ্র খুলে যাবে তখনই তো কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে, অর্থাৎ উদ্ভিদের ভিতরে কার্বন ডাইঅক্সাইড বাড়বে। ঠিক আছে? আর পত্ররন্ধ্র কীভাবে খুলবে? এই যে পটাশিয়াম আয়ন যখন প্রবেশ করবে তখন সাথে সাথে পানি প্রবেশ করবে, সেটা স্ফীত হবে এবং খুলে যাবে, এবং সেটা কি হবে? খুলে যাবে। আর যখন খুলে যাবে তখন কার্বন ডাইঅক্সাইডে প্রবেশ করবে, আবার প্রচ্ছেদনও সংঘটিত হবে। এতটুকু কি ক্লিয়ার? তোমরা কি এতটুকু ক্লিয়ার যে এখানে জিনিসটা কি হইতেছে? ওকে, তারপরে দেখো কোষস্থ দ্রবণে দ্রবের ঘনত্ব বৃদ্ধি পায় এবং পার্শ্ববর্তী কোষ থেকে অভিস্রবণ প্রক্রিয়া কি করে? রক্ষী কোষে প্রবেশ করে। তো এই যে সাইকেল, এই সাইকেলটা তোমার একটার পর একটা চলতে থাকে।
এই সাইকেলটা আমি আবার রিকল করতেছি, তুমি একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে একবার কার্বন ডাইঅক্সাইড কমে যাচ্ছে, যখন কার্বন ডাইঅক্সাইড কমে যাচ্ছে তখন সালোক সংশ্লেষণ কমে যাচ্ছে, যখন সালোক সংশ্লেষণ কমে যাচ্ছে তখন কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে হবে, সেজন্য তোমার পত্ররন্ধ্র খুলতে হবে, পত্ররন্ধ্র খুলতে হবে। আর পত্ররন্ধ্র খুলবে তখনই যখন কোষের মধ্যে কি আছে, পটাশিয়াম আসতেছে, পটাশিয়াম আসলে পানি আসবে, পানি আসলে এই জিনিসটা স্ফীত হবে এবং এটা খুলে যাবে, এই জিনিসটা স্ফীত হবে এবং এটা খুলে যাবে, ঠিক আছে? তখন কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে পারবে, এটাই তোমার সাইকেল। পত্ররন্ধ্র খুলে কেন খুলে এটার ব্যাখ্যা, ওকে? পত্ররন্ধ্র কিভাবে বন্ধ হয়, এতক্ষণ পড়লাম পত্ররন্ধ্র কিভাবে খুললো, এবার দেখবো বন্ধ হয় কিভাবে। আলোর অভাবে অন্য কোনো কারণে রক্ষীকোষ পানি বের হয়ে যায়। মেসোফিল কোষে পানির অভাব দেখা দিলে সেখানে অ্যাবসিসিক অ্যাসিড, এটা মনে রাখবা কোন অ্যাসিড তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়। ফলে রক্ষীকোষ থেকে পটাশিয়াম বের হয়ে যায় এবং পটাশিয়াম বের হয়ে গেলে পানিও বের হয়ে যায়। পটাশিয়াম যখন বের হয়ে যাচ্ছে তখন পানি বের হয়ে যাচ্ছে, কারণ কি? কারণ যখন পটাশিয়াম বের হয়ে যাচ্ছে তখন তো কোষের ভিতর ঘনত্ব কমে যাচ্ছে, যেখান থেকে বের হয়ে যাচ্ছে সেখানে ঘনত্ব কমে যাচ্ছে, আর যেখানে ঘনত্ব কমে যাবে সেখান থেকে পানি আবার চলে যাবে। কারণ কি? এই যে প্রক্রিয়া সেটা অভিস্রবণ, যেখানে ঘনত্ব বেশি আমি তাকে যাব, আমি যেখানে ঘনত্ব বেশি আমি তার কাছে যাব, যার টাকা বেশি আমি তার কাছে যাব, জিনিসটা এমন, ঠিক আছে? তো টাকা যদি পটাশিয়াম কনসিডার করো তাহলে পটাশিয়াম যেখানে যাবে পানি সেখানে যাবে, ক্লিয়ার? ওকে। আচ্ছা, রক্ষীকোষ স্ফীতি হারায়, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, ওকে। তারপরে আসো প্রস্বেদনের প্রভাবকসমূহ। প্রস্বেদনের প্রভাবকসমূহকে দুই ভাগে ভাগ করা যায়, একটা আছে বাহ্যিক প্রবাহক, মানে বাইরের দিক থেকে একটা প্রভাবক, একটা আছে অভ্যন্তরীণ প্রভাবক। কি বললাম ভাইয়া? একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক, আমি যে এই তো এখন ক্লাসের বাইরে, আমি এখন ক্লাসের বাইরে, ঠিক আছে? তো এখন আসতেছি ভিতরে, একটা আছে অভ্যন্তরীণ, একটা আছে বাহ্যিক। এখন দেখি বাহ্যিক কোনগুলো আর অভ্যন্তরীণ কোনগুলো। একটা হচ্ছে আলো, যেগুলো তোমার উদ্ভিদে সাধারণত থাকে না, সেগুলো হচ্ছে বাহ্যিক, এবং যেগুলো বাইরে থেকে আসতেছে সেগুলোই বাহ্যিক, এবং যেগুলো তোমার কি ভিতর থেকে আসতে ভিতরে আছে সেগুলোই তোমার অভ্যন্তরীণ। এখন বাহ্যিক কোনগুলো? একটা হচ্ছে আলো, কারণ আলো সূর্য থেকে আসতেছে। এখন আলো যত বেশি আসবে তাপমাত্রা তত বেশি হবে, তোমার প্রস্বেদন তত বেশি হবে, প্রস্বেদন তত বেশি হবে। কারণ সূর্যালোক যদি না পায় প্রস্বেদন কিন্তু হবে না, কারণ সূর্যালোক যখন আসতেছে তখন না আমার প্রস্বেদন প্রক্রিয়া সম্পন্ন হইতেছে, ঠিক আছে? ওকে, এর জন্য এটা দিনের বেলা হয়ে থাকে, ওকে? আচ্ছা, তাহলে 1 নাম্বার পাইলাম আলো, আলো যত আসতেছে তাপমাত্রা তত বাড়তেছে, এবং কি হইতেছে? আলো আসতেছে, তাপমাত্রা বাড়তেছে এবং প্রস্বেদন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা যেটা বললাম এটা তো অলরেডি বলে দিছি। বায়ুর প্রবাহ, অর্থাৎ আশেপাশে বায়ুর যত প্রবাহ হবে তত তোমার বেশি প্রস্বেদন হবে। কারণ কি? কারণ যত তোমার হইতেছে যে তোমার প্রবাহটা বেশি হইতেছে তত আশেপাশে তোমার বায়ুর ঘনত্বের পরিবর্তন হইতেছে, অর্থাৎ বায়ু ঘনত্বটা কমে যাচ্ছে, অর্থাৎ প্রস্বেদন প্রক্রিয়া বাড়তেছে। মাটিস্থ পানি, মাটি থেকে যত পরিমাণ বেশি, মাটি থেকে যত বেশি পরিমাণ পানি আসবে তত প্রস্বেদন হবে, তত প্রস্বেদন হবে, ঠিক আছে? তত প্রস্বেদন হবে। ধরো আমি মানুষ, আমার প্রতিদিন 2 লিটার পানি খাওয়া প্রয়োজন, ঠিক আছে? এখন আমি যদি 2 লিটার পানি খাই তাহলে মনে করো 1200 ml মূত্র তৈরি হয়, সাপোজ, ঠিক আছে? যদি 2 লিটার পানি খাই তাহলে 1200 ml মূত্র তৈরি হয়। এখন আজকে আমি পানি খাইছি 3 লিটার, তাহলেও কি 1200 ml হবে? আজকে পানি খাইছি 4 লিটার, তাহলেও কি 1200 ml হবে? না, এটা ক্রমান্বয়ে বাড়বে, মূত্রের পরিমাণ বাড়বে, কারণ একটা নির্দিষ্ট পরিমাণ পানি আমার শরীরের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু অতিরিক্ত যে পানিগুলো সেটা আমার শরীরের জন্য গুরুত্বপূর্ণ না। আমার কিডনি কি করবে? আমার কিডনি সেগুলো বাইরে বের করে দিবে, ক্লিয়ার? ওকে, তাহলে এই জিনিসটাই হয়, মাটি থেকে যত পরিমাণ পানি আসবে প্রস্বেদনে তত পরিমাণ পানি দেহের বাইরে চলে যাবে, ওকে? আচ্ছা, এখন আসি আপেক্ষিক আর্দ্রতা। এগুলো ছিল সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ তোমার যদি আলো বাড়ে তাহলে তোমার প্রস্বেদন বাড়তেছে, আলো বাড়লে প্রস্বেদন বাড়তেছে, তাপমাত্রা বাড়লে প্রস্বেদন বাড়তেছে, তারপরে তোমার এটা হচ্ছে বায়ু প্রবাহ বাড়লে এটা হচ্ছে যে প্রস্বেদন বাড়তেছে, মাটিস্থ পানি যদি বেশি শোষণ করে তাহলে প্রস্বেদন বেশি হইতেছে। এখন আপেক্ষিক আর্দ্রতার বিষয়টা হচ্ছে ব্যস্তানুপাতিক। এখন আমরা দেখব যে কেন ব্যস্তানুপাতিক সম্পর্ক, কেন ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আসো দেখি কেন ব্যস্তানুপাতিক এই জিনিসটা আসো আমরা এখন একটু দেখবো, ওকে? ওকে, আপেক্ষিক আর্দ্রতা। আর্দ্রতা মানে হচ্ছে বাতাসে বায়ুর পরিমাণ,
বাতাসে বায়ুর যে পরিমাণ সেটাই হচ্ছে আর্দ্রতা। আর্দ্রতা মানে বায়ুর পরিমাণ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। বাতাসে জলীয় বাষ্পের যে পরিমাণ সেটাই হচ্ছে আমার আর্দ্রতা। বাতাসে জলীয় বাষ্পের যে পরিমাণ সেটা হচ্ছে আর্দ্রতা। এখন যখন আমার পরিবেশে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তার মানে আমার পরিবেশে আর্দ্রতা বেশি। যখন আমার পরিবেশে জলীয় বাষ্পের পরিমাণ কম, তখন আমার আর্দ্রতা কম। আচ্ছা শোনো, এখন দেখো না, শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকে, এর জন্য কাপড় দ্রুত শুকায়। এই জিনিসটা পড়ো নাই? কেন কাপড় দ্রুত শুকায়? কারণ শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, অর্থাৎ বাতাসে পানির পরিমাণ কম, অর্থাৎ যে কোনো জায়গা থেকে পানি এখন দ্রুত শোষণ করে নিবে। তো সেজন্যই কাপড় থেকেও পানি দ্রুত শোষণ করে নিচ্ছে, এর জন্য কাপড় দ্রুত শুকাইতেছে। একই জিনিস তোমার ঠোঁটের ক্ষেত্রে হবে। কি হবে? এই তোমার ঠোঁট বা তোমার ত্বক থেকে দ্রুত পানি শোষণ করে নিবে। কে শোষণ করে নিবে? এই যে বাতাস আছে না, এই বাতাসটা তো কম আর্দ্রতা কম। যখন বাতাসে আর্দ্রতা কম, তখন তোমার ঠোঁট থেকে, গাল থেকে, ত্বক থেকে, তোমার ভেজা কাপড় থেকে, যে কোনো জিনিস থেকে দ্রুত পানি কি হইতেছে? দ্রুত পানি চলে যাইতেছে বাতাসে, কারণ বাতাসে আর্দ্রতা কম। ঠিক আছে? এজন্য তোমার যত বাতাসে আর্দ্রতা কম থাকে সেখানে তোমার কাপড় দ্রুত শুকায় এবং ঠোঁটও ফেটে যায়। আমরা ভ্যাসলিন কেন ইউজ করি? কারণ ভ্যাসলিন যখন আমরা ইউজ করি, এই ভ্যাসলিন যেন বাতাস এবং ঠোঁট এই দুইটার মধ্যে একটা পার্থক্য সৃষ্টি করে। এই পার্থক্যটা কেন সৃষ্টি করে? যেন বাতাস তোমার ঠোঁট থেকে পানি শোষণ করে নিতে না পারে। ক্লিয়ার? ওকে, তাহলে এই জিনিসটা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে আর্দ্রতা যখন বাতাসে বেশি হবে, তখন তোমার এই যে প্রস্বেদন প্রক্রিয়া সেটা কমে যাবে। এখন কথা হচ্ছে, আর্দ্রতা বেশি হলে কেন প্রস্বেদন কমে যাবে? কারণ আর্দ্রতা যখন বেশি, তখন অটোমেটিক বায়ুতে তো তোমার এই যে পানি, জলীয় বাষ্প আকারে যে পানি, সেটা তো অলরেডি আছে। আর এই প্রস্বেদন প্রক্রিয়া কি? প্রস্বেদন প্রক্রিয়া হচ্ছে যেই পানিটা অতিরিক্ত সেটা বাষ্প আকারে বের করে দিবে। ঠিক আছে? তো যদি পরিবেশে আগে থেকেই থেকে থাকে, তাহলে তোমার ওই রেটটা কমে যাচ্ছে না? আমার কাছে আগে থেকে নির্দিষ্ট পরিমাণ আমার চলার মতো টাকা আছে, তাহলে আমার তো টাকার প্রতি ক্রেভিং নাই। ঠিক আছে? আমি খাইছি আজকে অনেক, তো আমার তো খাদ্যের প্রতি ক্রেভিং তো এটা আমার নাই। ঠিক আছে? এই জিনিসটাই হইতেছে। তাহলে আমার যখন বাতাসে আর্দ্রতা বেড়ে যাচ্ছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি, তখন তোমার প্রস্বেদন কম। আবার যখন তোমার বাতাসে আর্দ্রতার পরিমাণ কম, তখন প্রস্বেদন বেশি। এইটাই হইতেছে তোমার ব্যস্ত অনুপাতিক সম্পর্ক। ওকে, আবহাওয়া মণ্ডলের চাপ যদি বেশি থাকে প্রস্বেদন কম, চাপ যদি কম থাকে প্রস্বেদন বেশি। এটাই। এখন আসি অভ্যন্তরীণ প্রভাবক। ধরো মূল বিটপের অনুপাত। মূল বিটপের অনুপাত মানে মূল এবং বিটপ এর অনুপাত যত হবে, তোমার অভ্যন্তরীণ প্রভাবক হিসেবে প্রস্বেদন তত বাড়বে। পাতার গঠন, অর্থাৎ একটা পাতা এবং আয়তন দুইটা একসাথেই বলি। পাতার গঠন এবং আয়তন সংখ্যা, মানে এটা দ্বারা বোঝাচ্ছে আয়তন যত বেশি হবে, তত বেশি জায়গায় সূর্যের আলো পড়বে, তত বেশি প্রস্বেদন হবে। এই তো, ধরো আয়তন, আমার পাতা যত বেশি, একটা উদ্ভিদের পাতা যত বেশি, তত তোমার আলো পড়তেছে বেশি, প্রস্বেদন তত বেশি। পাতার গঠন যত বড়, প্রস্বেদন তত বেশি, কারণ আয়তন তত বেশি। তাই না? এই জিনিসটা। আচ্ছা, মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ যত বেশি হবে, তত বেশি পরিমাণ তোমার কি হবে? প্রস্বেদন সম্পন্ন হবে। এই যে মেসোফিল আছে না, মেসোফিল পাতাতে থাকে মেসোফিল টিস্যু, এবং এখানে তোমার কি থাকে? সালোক সংশ্লেষণ সম্পন্ন হয়, কারণ এখানে ক্লোরোফিল থাকে। আচ্ছা, জীবনী শক্তি, পত্ররন্ধ্র এগুলোর উপর ডিপেন্ড করে। পত্ররন্ধ্র যত বেশি, তোমার প্রস্বেদন তত বেশি। এখন আসি প্রস্বেদনের উপকারিতা। পানি শোষণ, তোমার পানি শোষণ করতে এটা সহযোগিতা করবে। আচ্ছা, পানি ও খাদ্যরস উপরে ওঠানো। এই যে প্রস্বেদন এই প্রস্বেদন প্রক্রিয়ায় বাষ্পাকারে তোমার পানি কোথায়? পরিবেশে চলে যাচ্ছে। এখন যখন বাষ্পাকারে পানি পরিবেশে চলে যাচ্ছে, কোন প্রক্রিয়ায়? প্রস্বেদন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? প্রস্বেদন প্রক্রিয়ায়। উপকারিতাটি কি? পানি ও খাদ্যরস উপরে ওঠানো। যখন পানি উপরে উঠাইতেছে, সাথে সাথে খনিজ লবণ উপরে উঠাইতেছে, ঠিক আছে? এই সব খনিজ লবণ এগুলো উপরে উঠাইতেছে। এটাই হইতেছে প্রস্বেদনের তোমার উপকারিতা। বুঝতেছো?
ওকে, কারণ যখন যদি প্রশোধন না হইতো এত পরিমাণ পানি কি উদ্ভিদের দেহে যাইতো না, যদি পানি না যাইতো তাহলে কি খনিজ লবণগুলো যাইতো যাইতো না। ক্লিয়ার? ওকে, লবণ পরিশোষণ যেটা তোমাকে বললাম, খনিজ লবণের যে বিষয়, পাতা অন্যান্য অংশে খনিজ লবণ পৌঁছায়, লবণ পৌঁছানো, সকল কোষে পানি সরবরাহ হয়, এটা পানি যায় বলেই তো পানি সরবরাহ পায়, সালোক সংশ্লেষণ হয়, পাতার উপযুক্ত তাপ নিয়ন্ত্রণ করে। এই যে সূর্য থেকে যে পরিমাণ তাপ আসে, এত পরিমাণ যদি পানি না যেত তাহলে তো পাতা পুড়ে যাইতো, পাতা পুড়ে যাইতো, বুঝতেছো? সেজন্য পাতার উপযুক্ত তাপ নিয়ন্ত্রণের জন্য প্রস্বেদনের ভূমিকা অপরিসীম। পাতার তাপ নিয়ন্ত্রণের জন্য প্রস্বেদনের ভূমিকা অপরিসীম। এবং কোষ বিভাজনও এটা নিয়ন্ত্রণ করে, দৈহিক বৃদ্ধি ঘটায়, শক্তি নির্গমন, অভিস্রবণ প্রক্রিয়া, পাতায় ছত্রাক আক্রমণ রোধ, খাদ্য পরিবহন করে, বৃষ্টিপাত, পুষ্প পরিস্ফুটন, সবগুলোতে এটা সহযোগিতা করে। আর এগুলো হইতেছে তার উপকারিতা। ওকে, এরই মাধ্যমে আমাদের প্রস্বেদন যে প্রক্রিয়া সেটা শেষ। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রেসপিরেশন বা শ্বসন। আসো একটু দেখি রেসপিরেশন বা শ্বসন কি। তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। এখন শ্বসন হচ্ছে উদ্ভিদ যে প্রক্রিয়ায় তোমার কি তৈরি করবে, শক্তি তৈরি করবে, সেটাই হচ্ছে আমাদের শ্বসন। শক্তি নির্গমনকারী কতিপয় জারণ বিজারণ বিক্রিয়ার সমষ্টি, জটিল জৈব যৌগ অর্থাৎ খাদ্য ভেঙে রাসায়নিক শক্তিতে রূপান্তর। অর্থাৎ তোমার যেই খাদ্য বা যে জিনিসগুলো উদ্ভিদ গ্রহণ করতেছে সেগুলো রাসায়নিক শক্তিতে কিভাবে রূপান্তর হবে, এটাই হচ্ছে তোমার শোষণ। অর্থাৎ শক্তির রূপান্তর স্থিতি শক্তি থেকে তোমার সেটা হচ্ছে রাসায়নিক শক্তি বা গতি শক্তিতে রূপান্তর হবে। ক্লিয়ার? এখানে দেখো গ্লুকোজ, তোমার পানি, গ্লুকোজ, অক্সিজেন এবং পানি, এই জিনিসগুলো বিভিন্ন এনজাইমের সহযোগিতায় এই তো 36 এটিপি তৈরি করতেছে। এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এডিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট, ঠিক আছে? এমপি মানে অ্যাডিনোসিন মনোফসফেট। তো এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট এর একটা শক্তির একক, বা এটিপিকে বলা হয় জৈব মুদ্রা। এটিপিকে বলা হয় জৈব মুদ্রা, ঠিক আছে? বা বায়োলজিক্যাল কয়েন, এখন এইটা তোমার বায়োলজিক্যাল কয়েন বলা হচ্ছে এটিপিকে, কারণ এটা শক্তি ক্যারি করতেছে। এখন শক্তি ক্যারি করতেছে এর জন্য এটাকে এটিপিকে কি বলা হচ্ছে, বায়োলজিক্যাল কয়েন। এখন দেখো এই যে C6H12O6, গ্লুকোজ, তোমার অক্সিজেন, পানি, তোমার এই এটিপি, এগুলো কিসে পরিণত হচ্ছে, এটিপি, অর্থাৎ শক্তিতে রূপান্তর হইতেছে। তো এই যে প্রক্রিয়ায় শক্তি পাইতেছে সেটা আমার শ্বসন। ওকে, এখন প্রধান অঙ্গ, শ্বসনের যে প্রধান অঙ্গ সেটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া। শ্বসনিক বস্তু কি, কার্বোহাইড্রেট, তারপরে প্রোটিন, ফ্যাট, জৈবিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, পেপটাইড, এগুলো হচ্ছে আমাদের শ্বসনিক বস্তু, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের শ্বসনিক বস্তু। এখন শ্বসনের মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে সবাত শ্বসন, আরেকটা আছে অবাত শ্বসন। সবাত শ্বসন কি, যেখানে অক্সিজেনের প্রয়োজন পড়ে, ঠিক আছে? আচ্ছা, যেখানে অক্সিজেনের প্রয়োজন পড়ে, আর যেখানে অক্সিজেনের প্রয়োজন পড়ে না, ঠিক আছে? যেখানে আমার অক্সিজেনের প্রয়োজন পড়তেছে ভাইয়া সেটা হচ্ছে আমার সবাত শ্বসন, যেখানে অক্সিজেনের প্রয়োজন পড়তেছে না সেটা হচ্ছে আমার অবাত শ্বসন। এই সবাত শ্বসনের কয়েকটা ধাপ আছে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়েস সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর এখানে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ আর পাইরুভিক অ্যাসিডের বিজারণ, এই দুইটা প্রক্রিয়া। এই গ্লুকোজের অসম্পূর্ণ জারণ এটাও গ্লাইকোলাইসিস। ওকে, এখন দেখো যে জিনিসটা দেখলাম, তাহলে নার্সিং অ্যাডমিশন টেস্টে কোশ্চেন কি আসবে, যে তোমার শ্বসন কয় প্রকার? তুমি বলবা ভাইয়া 2 প্রকার। কয় প্রকার মনে থাকবে? একটা হচ্ছে সবাত, একটা অবাত। প্রশ্ন আসবে যে কোন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন পড়ে, তখন তুমি বলবা ভাইয়া সবাত। কখন অক্সিজেনের পরিমাণ পড়ে না তখন তুমি বলবা ভাইয়া অবাত। কি শোষণ ভাইয়া? অবাত শোষণ। ক্লিয়ার? ওকে, এখন প্রশ্ন আসবে সবাত শোষণের ধাপ কয়টা, তুমি বলবা 4টা। অবাত শোষণের ধাপ কয়টা ভাইয়া? 2টা। অবাত শোষণের ধাপ কয়টা? 2টা। সবাত শোষণের ধাপ কয়টা? 4টা। এই সবাত শোষণের ধাপগুলো কি? এই ধাপগুলো একটু মনে রাখবা। ধাপগুলোতে কি হয় এগুলো মনে রাখার দরকার নাই। ধাপগুলোর মধ্যে কোনো
কি হইতেছে, কিভাবে কি আসতেছে এগুলো মনে রাখার দরকার নেই, শুধু এতটুকু মনে রাখলেই ক্লিয়ার নার্সিংয়ের জন্য। ওকে, যে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএসিস্টিক, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, আর এই নিচে দুইটা, এবং এগুলো শুধু বিএসসিদের জন্য, শুধু বিএসসিদের জন্য। ডিপ্লোমাদের জন্য এগুলো মুখস্থ করার দরকার নেই, কারণ এগুলো আসবে না। ডিপ্লোমা যারা আছো তাদের এগুলো লাগবে না, বেসি যারা আছে তাদের এগুলো লাগবে। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে সবাত শোষণ। এখানে আমরা দেখতেছি গ্লুকোজ, অক্সিজেন, এডিপি এনজাইমের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি এবং শক্তি ক্যালোরি তৈরি করতেছে। উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের প্রয়োজন হয়, এই যে সবাত শোষণে অক্সিজেনের প্রয়োজন পড়ে। গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএসিস্টিক, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই তো 4টা ধাপ। ক্লিয়ার? কিসের? সবাত শোষণের এই 4 ধাপ, সবাত শোষণের 4 ধাপ। ওকে, আচ্ছা, গ্লাইকোলাইসিস, এই যে গ্লাইকোলাইসিস এর অপর নাম হচ্ছে ইএমপি পাথওয়ে বা সাইটোপ্লাজমিক শ্বসন। কারণ কি? কারণ এটা সাইটোপ্লাজমে সংঘটিত হয়। উদ্ভিদের কোষের মধ্যে সাইটোপ্লাজম আছে না, পড়ছো না? সাইটোপ্লাজম, তারপরে নিউক্লিয়াস, তারপরে ক্লোরোপ্লাস্ট, অনেক কিছু থাকে না সাইটোপ্লাজমের মধ্যে, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই জিনিসগুলো পড়ছো না? তো এই যে এই জিনিসগুলোর মধ্যে সাইটোপ্লাজম আছে না, এই সাইটোপ্লাজমে তোমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সম্পন্ন হয়, এজন্য একে বলে সাইটোপ্লাজমিক শ্বসন। আচ্ছা, শ্বসনের সাধারণ গতিপথ। আচ্ছা, শ্বসনের ধাপ হইতেছে 9টি, শুধু এটা মনে রাখবা। একমুখী বিক্রিয়া, এটা মনে রাখার দরকার নেই, যদি পারো তাহলে মনে রাখবা 1-3-9 এই জিনিসটা। এটিপি খরচ হয় 2টি, এবং এটিপি তোমার 2টি খরচ হয়। এটিপি উৎপন্ন হয় 10টি, মোট জারিত হয় এত, অংশ নেয় 1টি। এই জিনিসগুলো অতটা গুরুত্বপূর্ণ না, তবে এটা গুরুত্বপূর্ণ। 2টি পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, এবং বিক্রিয়া যে সংগঠন স্থল সেটা হচ্ছে সাইটোপ্লাজম। বিক্রিয়া সংগঠন স্থল কোন বিক্রিয়া? গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়া সেটা সংগঠন যে স্থল সেটা হচ্ছে আমাদের তোমার সাইটোপ্লাজম। ক্লিয়ার? সাইটোপ্লাজম। এতটুকু কি ভুলে যাবা? এতটুকু ভুললো না, তুমি এটা ভুলে যাও, তুমি এটা ভুলে যাও, এটা ভুলে যাও, তে ভুলে যাও, এটা ভুললো না, ঠিক আছে? এটা ভুললো না, এটা বিক্রিয়া ঘটে সাইটোপ্লাজমে, এটা ভুললো না। আর 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। আচ্ছা, তারপরে আচ্ছা আরও ভুলে যেতে মন চাচ্ছে? আচ্ছা যাও, এগুলো ভুলে যাও। কোনগুলো ভুলে যাবা? আচ্ছা যাও, এগুলো ভুলে যাও, এগুলো লাগবে না। ওকে, শুধু মনে রাখবা এক অণু NADH 3 অণু ATP, এক অণু FADH2 2 অণু ATP। ওকে, আচ্ছা, তারপরে আসি গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্র, দুইটা দুই ধাপ। তো এখানে শ্বসনের এটা হচ্ছে প্রথম ধাপ, আর ক্রেবস চক্র হচ্ছে শ্বসনের তৃতীয় ধাপ। এটা ঘটে সাইটোপ্লাজমে। তোমার গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়া সেটা বারবার বলেছি, ভুলে যেও না, সাইটোপ্লাজমে। আর ক্রেবস চক্র সেটা ঘটে মাইটোকন্ড্রিয়ায়। সেটা কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায়। এখন এই ক্রেবস চক্র, এখানে 2টি ATP 6টি NADH2 এগুলো তৈরি হয়, আর এখানে 2টি ATP 2টি NADH2 এগুলো তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড উৎপাদন এখানে হয় না, ক্রেবস চক্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। জারণ ঘটে এখানে আংশিক, ওইখানে ঘটে সম্পূর্ণ। আর প্রক্রিয়ার নাম এটা ইএমপি পাথওয়ে। এটার নাম কি? ইএমপি পাথওয়ে। আর এখানে সাইট্রিক অ্যাসিড চক্র, কারণ এখানে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, এটা লাগবে না। অপর নাম, এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এর অপর নাম হচ্ছে ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের অপর নাম ইটিএস, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ওকে, এবার অবাত শোষণ। এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে সবাত শোষণ। সবাত শোষণে দেখলাম কি, একটু রিকল করি। সবাত শোষণে আমরা দেখেছি এই যে সবাত শোষণ, সেখানে অক্সিজেনের প্রয়োজন পড়ে। সবাত শোষণ 4 ধাপে সম্পন্ন হয়। তোমার গ্লাইকোলাইসিস, তারপরে পরের যে ধাপ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, মাঝে আছে ক্রেবস চক্র, তার আছে তো এই যে 4টা ধাপ, ঠিক আছে? এই মনে রাখবো কয় ধাপ? 4টা ধাপ। ওকে, আর অবাত শোষণ এর ধাপ হইতেছে 2টা। ধাপ কয়টা? 2টা। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এখানে কিন্তু অক্সিজেনের প্রয়োজন পড়ে না, অক্সিজেনের প্রয়োজন পড়ে না। তো যে শোষণ অক্সিজেনের অনুপস্থিতিতে হয় সেটা হচ্ছে আমার অবাত শোষণ। দেখো এই যে গ্লুকোজ এনজাইমের সহযোগিতায় তোমার অ্যালকোহলে রূপান্তর হইলো এবং 20 ক্যালোরি শক্তি, ওখানে কিন্তু হিউজ শক্তি রূপান্তর হয়েছিল, ঠিক আছে? ওখানে কিন্তু অনেক বেশি শক্তি পাওয়া গেছিলো, কিন্তু এখানে কি শুধুমাত্র 20 কিলো ক্যালোরি শক্তি পাওয়া গেছে অবাত শোষণে, অর্থাৎ অবাত শোষণে শক্তির পরিমাণ কম। আর উৎপাদন হইতেছে আমাদের ইথানল বা শুধু ল্যাকটিক অ্যাসিড
আচ্ছা, ল্যাকটিক অ্যাসিডের ব্যবহার। ল্যাকটিক অ্যাসিড কি করে? পেশিতে জমাকৃত 80 ভাগ যকৃতে নিতে হয়, বাকি 20 ভাগ পেশিতে বিপাক সাধন করে। উচ্চ শ্রেণীর উদ্ভিদ সৃষ্টি হয় না। উচ্চ শ্রেণীর উদ্ভিদে এই যে এটা সৃষ্টি হয় না, এটা নিম্ন শ্রেণীর উদ্ভিদে হয়। নিম্ন শ্রেণীর বলতে তোমার ব্যাকটেরিয়া, ছত্রাক, তারপরে বীজ, এই জিনিসগুলোতে অবাধ শোষণ সম্পন্ন হয়। অবাধ শোষণ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, বুঝছো? কারণ এর মাধ্যমে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া সম্পন্ন হয়। একটু পরে আমরা এটা দেখবো। অবাধ শোষণের ধাপ একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। আর এখানে মনে রাখছি যে উৎপন্ন এটিপি, 2টি এটিপি উৎপন্ন হয়। ওকে, আচ্ছা, অবাধ শোষণ এবং সবাধ শোষণের প্রথম ধাপ ওই দুইটাই তো গ্লাইকোলাইসিস বললাম। তো প্রথমে বলছি অবাধ শোষণ এবং সবাধ শোষণ দুইটারই প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। এই জিনিসগুলো কিন্তু আমি বলছি এই জিনিসটা ভুলো না, এই দুইটা জিনিস একটু মনে রেখো। আচ্ছা, পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, ইথানল সৃষ্টি হবে এবং ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হবে। অসম্পূর্ণ জারণ এটা লাগবে না। তারপরে ফার্মেন্টেশন আসি। ফার্মেন্টেশন জাইমেজ এনজাইম দিয়ে অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজের অসম্পূর্ণ জারণে তোমার ইথানল বা ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হওয়াকে গাজন বলে বা ফার্মেন্টেশন। তাহলে ল্যাকটিক অ্যাসিড, ইথানল তৈরি হবে বা ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। এই যে প্রক্রিয়া সেটাই হচ্ছে আমাদের গাজন বা ফার্মেন্টেশন। আর বিজ্ঞানের যে শাখা এটা আলোচনা করা হয় তাকে বলে জাইমোলজি। কি বলে? জাইমোলজি। প্রয়োজনীয় এনজাইম হচ্ছে জাইমেজ এনজাইম। আচ্ছা, কোষের বাহিরে এটা সম্পন্ন হয়। আচ্ছা দেখি, এখন আমরা দেখব অবাধ শোষণ বা ফার্মেন্টেশনের ব্যবহার। আমাদের ফার্মেন্টেশনের ব্যবহার কী কী বা অবাধ শোষণ এটা আমাদের গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ কেন এই জিনিসটা আমরা এখন একটু দেখব। ধরো বেকারি শিল্প এখানে তোমার অবাধ শোষণ অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই বেকারি শিল্পে পাউরুটি তৈরিতে এটি ব্যবহার করা হয়। ওকে, তারপরে তোমার মদ্য শিল্প কি করা হয়? তোমার মদ্য শিল্পতে মদ তৈরি করতে এই ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, আঙুর থেকে ওয়াইন বা আপেল থেকে সিডার বা ভিনেগার তৈরিতেও এটা ব্যবহার করা হয়। দেখো, ভিনেগার তৈরিতে অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি থেকে তোমার ভিনেগার তৈরি হয়েছে। এই প্রক্রিয়ায় কে সাহায্য করছে? ফার্মেন্টেশন এই প্রক্রিয়ার মাধ্যমে এটা সম্পন্ন হচ্ছে। অ্যালকোহলের প্রস্তুতি, এটা তো মদ পড়লাম, তার মানে ওখান থেকে বুঝতে পারতেছি অ্যালকোহল এই প্রক্রিয়ায় সম্পন্ন হবে। প্রোপানল, বিউটানল এগুলো তৈরি হয়। দুগ্ধ শিল্পে তোমার ল্যাক্টোব্যাসিলাস, তারপরে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস এই জিনিসগুলো মিশিয়ে তোমার 37 থেকে 38 ডিগ্রি তাপমাত্রায় দই, পনির, মাখন তৈরিতে অবাধ শোষণ এর ব্যবহার রয়েছে এবং ভিটামিন তৈরিতেও এটি ব্যবহার করা হয়। মাছ মাংস শিল্পে এটি গুরুত্বপূর্ণ। পাটের তন্তু নিষ্কাশনে ক্লাস্ট্রিডিয়াম, বোট্রিকাম এই জিনিসটা। তারপরে চর্মশিল্পে ব্যাসিলাস সাবটিলিস। তারপরে হচ্ছে উদ্ভিদের খাদ্য, ধরো কাফির, কিমচি, কম্বো এই ধরনের জিনিসগুলোতে। এবং সর্বশেষে পানীয় শিল্পে প্রধান উপাদান হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এখানে তোমার অবাধ শোষণ অনেক গুরুত্বপূর্ণ। ওকে, ক্লিয়ার? এখন আসি শ্বসনিক হার জিনিসটা কি? শ্বসনিক হার হচ্ছে নির্দিষ্ট নির্গত কার্বন ডাইঅক্সাইডের অণুর পরিমাণ এবং গৃহীত অক্সিজেনের অণুর পরিমাণ। অর্থাৎ জিনিসটা আমি কি বলি, একটা উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। তো যখন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে এবং কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে এবং কি পরিমাণ অক্সিজেন ত্যাগ করতেছে, এটার যে অনুপাত সেটাই হচ্ছে আমাদের RQ বা শ্বসনিক হার। ওকে, শ্বসনিক হার। তাহলে এটা দ্বারা কি বোঝাবে? শ্বসনিক হার দ্বারা যে কতটুকু পরিমাণ অক্সিজেন সেখানে তৈরি হচ্ছে এবং কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এটা গ্রহণ করতেছে প্রতি মিনিটে, এই জিনিসটাই যেটা রেফার করে সেটা হচ্ছে RQ। এই RQ এর মান বিভিন্ন জিনিসের ক্ষেত্রে বিভিন্ন রকম। ধরো অলিক অ্যাসিড এটার ক্ষেত্রে 0.71, গ্লুকোজের ক্ষেত্রে 1 এবং ম্যালিক অ্যাসিড 1.33। অর্থাৎ এটার অণুর পরিমাণ কত আর অক্সিজেনের অনুপাত কত, এটা দুইটার অনুপাতই হইতেছে আমাদের RQ। সবাধ ও অবাধ শোষণের পার্থক্যটা আমরা এখন একটু দেখব। পার্থক্যের বিষয় দেখো, সবাধ শোষণ প্রথমেই বলেছি এই পার্থক্যটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে?
সবাত শোষণের ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন পড়ে, অর্থাৎ অক্সিজেন লাগে, আর অবাত শোষণের ক্ষেত্রে লাগে না বা প্রয়োজন পড়ে না। পাইরুভিক অ্যাসিডের জারণ এখানে হয় সম্পূর্ণ আর ওখানে হয় আংশিক, ওখানে হয় আংশিক। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ বা আংশিক জারণ। কার্বন ডাইঅক্সাইড এখানে অধিক উৎপন্ন হয়, এখানে অল্প উৎপন্ন হয়। পানি 6 অণু ওখানে উৎপন্ন হয় না। অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড এটা তো তোমার অবাত শোষণ উৎপন্ন হবে। এটা কি তোমার সবাত শোষণ উৎপন্ন হবে? না, তোমার এই অ্যালকোহল যে জিনিসটা সেটা কোথায় তৈরি হবে? তোমার অবাত শোষণে। আর অবাত শোষণ ঘটবে তোমার যেগুলো অনুন্নত জীব সেগুলোর ক্ষেত্রে। ধরো শক্তি 360 কিলো ক্যালোরি আর এখানে 20 কিলো ক্যালোরি। এখানে দেখলাম 360, ওখানে 20, মানে সবাতে বেশি, সবাতে শতে বেশি, এখানে সবাত শোষণে বেশি, অবাতে কম। কত? 20 কিলো ক্যালোরি আর এখানে 360। এই জিনিসটা একটু মনে রেখো। আর সংগঠনের স্থান এটা মনে রাখবা, সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া দুইটাতে হয়, ওটা মাইটোকন্ড্রিয়ার বাইরে ও সাইটোপ্লাজমে। আচ্ছা, এখন বলবা যে ভাই এখানেও কেন এখানেও কেন? ভাই গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়াটা ছিল সেটা সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে, কিন্তু এই যে ক্রেবস চক্র ভাই আমি কি বললাম? এই যে সবাত শোষণ, এটাই তো সবাত শোষণ, তাই না? এটাই তো সবাত শোষণ। এই সবাত শোষণের 4টা ধাপ বললাম না? 4টা ধাপের মধ্যে একটা ছিল কি তোমার গ্লাইকোলাইসিস, আর একটা ধাপ ছিল তোমার 3 নম্বর ধাপ যেটা ক্রেবস চক্র। তো এই যে গ্লাইকোলাইসিস এই প্রক্রিয়াটা সম্পন্ন হয় সাইটোপ্লাজমে, এই যে ক্রেবস চক্র এই প্রক্রিয়াটা সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ায়। তাই বলা হচ্ছে সবাত শোষণ সম্পন্ন হয় সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়ায়, কারণ সবাত শোষণের ধাপই তো এই দুইটা, আর এই আরও দুইটা ধাপ আছে, আর এই দুইটা আর ওই দুইটা। তাহলে এই যে দুইটা ধাপ এখানে সম্পন্ন হচ্ছে, সেজন্য এখানে বলা হচ্ছে যে সাইটোপ্লাজমেও সম্পন্ন হয়, মাইটোকন্ড্রিয়াতেও সম্পন্ন হয়, ওইটাও তাই। আর কোথায় ঘটে? অধিকাংশ উদ্ভিদ এবং প্রাণী দেহে, আর ওখানে কিছু অণুজীব, তারপরে পরজীবী, বীজ, এগুলোতে অবাত শোষণ সম্পন্ন হয়। আর এটিপি এখানে 36 অণু এটিপি তৈরি হয়, ওখানে 2 অণু এটিপি তৈরি হয়। অবাত শোষণে 2 অণু এটিপি, আর সবাত শোষণে 36 অণু এটিপি তৈরি হয়। ক্লিয়ার? ওকে, এখন শ্বসন প্রক্রিয়ার বাহ্যিক প্রভাবক সমূহ আমরা একটু দেখব। যে বাহ্যিক প্রভাবকের মধ্যে আছে তাপমাত্রা, আছে অক্সিজেন, আছে পানি, আলো, খনিজ লবণ। তাপমাত্রা যদি বাড়ে বা অক্সিজেন যদি বেশি থাকে তখন শ্বসন বেশি সম্পন্ন হবে। পানি, আলো, খনিজ পদার্থ এগুলোর সাথে কী সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। আর কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে। আর অভ্যন্তরীণ প্রভাব, জটিল খাদ্যবস্তুর পরিমাণ, কোষের বয়স, কোষের অজৈব লবণ, মাটিস্থ অজৈব লবণ, কোষস্থ পানি। অর্থাৎ তোমার যে দেখো জটিল খাদ্যবস্তু, যত পরিমাণ জটিল খাদ্যবস্তু আসবে, খাদ্যদ্রব্য আসবে, তত বেশি পরিমাণে শ্বসন সম্পন্ন হবে, তাই না? কারণ শ্বসন কি? এই জটিল খাদ্যবস্তুর ভেঙে তোমার কি শক্তি তৈরি করা, এই তো প্রসেস। সেজন্য এই জটিল খাদ্যবস্তু যত আসবে উদ্ভিদের দেহে তত বেশি শ্বসন সম্পন্ন হবে। ক্লিয়ার? আর কার্বন ডাইঅক্সাইড যত আসবে তত কম শ্বসন সম্পন্ন হবে। ওকে, তোমার এই যে শ্বসন সেটা কিন্তু দিন রাত 24 ঘন্টায় চলতে থাকে। এই শ্বসন প্রক্রিয়া দিন রাত 24 ঘন্টায় চলতে থাকে, কিন্তু তোমার যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সেটা সাধারণত 12 ঘন্টা চলতে থাকে। এই যে শ্বসন আর এর তো সালোক সংশ্লেষণ, এটা যে মানে 12 ঘন্টা, এটাই যে ফিক্সড বিষয় এমন না, এটা ডিপেন্ড করে তোমার দিনের দৈর্ঘ্য কমে বাড়ে না, তেমনিভাবে এটাও ডিপেন্ড করে যে কখন সূর্যের আলো আসতেছে তখন তোমার কি হবে? সালোক সংশ্লেষণ সম্পন্ন হবে। কিন্তু তোমার এই শ্বসন তোমার অটোমেটিক সবসময় সংঘটিত হতে থাকে। আর এই শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ যেটা ত্যাগ করে পরিবেশে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ যেটা ত্যাগ করে সেটা হচ্ছে অক্সিজেন। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ ত্যাগ করে পরিবেশে অক্সিজেন, কিন্তু শ্বসন প্রক্রিয়ায় এখানে কে ত্যাগ করে? কার্বন ডাইঅক্সাইড। শ্বসন প্রক্রিয়ায় কে ত্যাগ করে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো এই যে অক্সিজেন উদ্ভিদে আসতেছে 12 ঘন্টা, কিন্তু কার্বন ডাইঅক্সাইড আসতেছে 24 ঘন্টা।
এজন্যই বলা হয় বড় গাছের নিচে রাতের বেলা ঘুমাতে বারণ করা হয় বা নিষেধ করা হয়। কারণ কি, বড় গাছ তোমার এখানে কিন্তু রাতের বেলা, আবার বলি, রাতের বেলা বড় গাছের নিচে ঘুমাইতে বারণ করা হয়। কারণ কি, যখন তোমার বড় গাছের রাতের নিচে মানে বড় গাছের নিচে রাতের বেলায় ঘুমাবা, তখন সেখানে তো সালোক সংশ্লেষণ হচ্ছে না, অর্থাৎ অক্সিজেন উৎপন্ন হচ্ছে না, কিন্তু সেখানে তো শোষণ 24 ঘন্টায় চলছে, কার্বন ডাইঅক্সাইড ঠিকই উৎপন্ন হচ্ছে, তখন সেখানে শ্বাস নিতে একটু কষ্ট হয়। তার মানে এই না যে বড় গাছের নিচে গেলাম আর শ্বাসকষ্ট শুরু হবে, কারণ আমার আশেপাশে তো অনেক কি আছে, অনেক অক্সিজেন আছে, অনেক অক্সিজেন কি আছে, আছে, তাই না? আচ্ছা, তাহলে এই গেল অবস্থা। খনিজ পরিশোষণ, কোষ বিভাজন, দৈহিক বৃদ্ধি, এগুলো হচ্ছে গুরুত্ব, খাদ্য প্রস্তুত, তাপমাত্রা রক্ষা, আর তোমার এই যে শ্বসন প্রক্রিয়া যেটা, সেটা হচ্ছে বায়ুমণ্ডল, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এর ভারসাম্য, শিল্পে ব্যবহার, বেকারি, দুগ্ধজাত, এটা হচ্ছে শ্বসন প্রক্রিয়ার তোমার গুরুত্ব। এনজাইম ও জৈব অ্যাসিড উৎপন্ন হয় এবং শিল্পে ব্যবহার, কারণ এর মাধ্যমে দই তৈরি করা হচ্ছে, তোমার মদ তৈরি করা হচ্ছে, তোমার কি তৈরি করা হচ্ছে, শ্বসন প্রক্রিয়ার মাধ্যমেই তো তোমার এগুলো তৈরি হচ্ছে না, অবাধ শোষণের মাধ্যমে, তাহলে এটা শিল্পে ব্যবহার অপরিসীম, শিল্পক্ষেত্রে এটার গুরুত্ব অপরিসীম। আচ্ছা, বেকারি শিল্পে, কারণ দুধ থেকে দই, পনির, দুধ থেকে দই, পনির এগুলো তৈরিতে এটা অনেক গুরুত্বপূর্ণ, দই, পনির এগুলো তৈরিতে এটা অনেক গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন আসা, এগুলোর ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সট ভিডিওতে কীভাবে এটা আসতেছে, কীভাবে যাইতেছে, এটা আরেকটু ডিটেলস আলোচনা করবো, এটা নেক্সট পর্বে, ঠিক আছে? নেক্সট আবার, আচ্ছা, এটাও আরেকবার রিকল করে দেবো নি, নেক্সট পর্বে যখন আসবো, আশা করি বুঝতে পারছো, আবার একটু রিকল করে দেবো নি এটা, হ্যাঁ? আর ওইটাও কার্বন ডাইঅক্সাইড এর সম্পর্কে একটু বলবো নি। এখন বলো, কোনো কোশ্চেন আছে কি না? আজকের ভিডিওতে আমরা কি পড়ছি? সালোক সংশ্লেষণ পড়ছি? পড়ি নাই, সামনে পড়বো। এখন আজকের ভিডিওতে প্রশোধন পড়েছি এবং তোমার শ্বসন পড়েছি, ঠিক আছে? সামনের ভিডিওতে আমরা দেখব যে উদ্ভিদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো কী কী, খনিজ লবণ হিসেবে কোনগুলো শোষণ হয়, কোনগুলো ম্যাক্রো, কোনগুলো মাইক্রো, এবং তোমার সালোক সংশ্লেষণ এবং আরও যে আনুষঙ্গিক জিনিস আছে, এবং নার্সিং অ্যাডমিশন টেস্টে কোন কোশ্চেনগুলো এসেছে, কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা সামনের পার্টে আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে কিনা বলো ভাইয়া, কোনো কোশ্চেন আছে কিনা বলো। এখন যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের ভিডিও, আজকের এই পর্ব এই পর্যন্তই শেষ। দেখা হবে নেক্সট পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আসি, আসসালামু আলাইকুম, টাটা।